এদিকে গোপনে দেশ ছাড়ছেন ইউনুস ঘনিষ্ঠরা, পালানোর পথ খুঁজছেন ইউনুস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তারেক রহমান তাই এদের মস্কারার সবচেয়ে বড় যে অস্ত্র, জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, এসবের একেবারে গোড়া কেটে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই, সরাসরি বিএনপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন না, কারণ এসব সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। এদিকে ভারতের মধ্যস্থতায় তারেক জয় বৈঠক, দিল্লির সিদ্ধান্তে বাংলাদেশে আওয়ামী লীগ, কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। ডক্টর ইউনুস, ডক্টর আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল সব ডক্টরদের স্বপ্ন যেন ভেঙে খান খান করে দিল বিএনপি। তার কারণ আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন, এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, তার সাথে গণভোট অনুষ্ঠিত হলো, এই সবের সমন্বয়ে সরকারের পক্ষ থেকে বয়ান দেওয়া হচ্ছিল। ডক্টর ইউনুসের বিশেষ সহকারী, বিশেষ প্রতিনিধি ডক্টর আলী রিয়াজ সাহেব বয়ান দিয়ে আসছিলেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদের দুটি শপথ নিতে হবে, একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি যে সকাল 11:15টার দিকে সংসদ সদস্য হিসেবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ নিয়ে আলো, তার আগে সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে ওই শপথ অনুষ্ঠান কক্ষে জানিয়ে দিলেন যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। এদিকে দিকে দিকে জ্বলছে ইউনুসের কুশপুতুল, খেলা শুরু করে দিল বিএনপি। ভয়ঙ্কর বিপদের মুখে ইউনুস সরকার। আজকের দিনের প্রথম শিরোনামটা হচ্ছে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি ঐতিহাসিক মুহূর্ত। সকাল 10:40 জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ কক্ষে বিএনপির এমপিরা, নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এটিও বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা যে কোনো নির্বাচন কমিশনের প্রধান শপথ বাক্য পাঠ করালেন। রীতি অনুযায়ী সর্বশেষ সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার করান, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে। এদিকে গোপনে দেশ ছাড়ছেন ইউনুস ঘনিষ্ঠরা, পালানোর পথ খুঁজছেন ইউনুস। পদ্মাপাড়ে শুরু হয়েছে নতুন আশ্রয় খোঁজার ঠিকানা। নতুন আশ্রয়ের সন্ধানে ব্যস্ত ইউনুস এবং তার উপদেষ্টারা। অবৈধ সরকারকে যে এত তাড়াতাড়ি যেতে হবে সেটা কল্পনা করতে পারেননি নোবেলম্যান। তার এবং তার সভাসদদের মনে অদ্ভুত একটা ধারণার জন্ম হয়েছিল, তারা চিরকালের জন্য থেকে যাবেন, নিশ্চিন্তে চালিয়ে যাবেন রাজ্যপাট। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তার বড় প্রমাণ। তাদের মনে আরও একটা বিশ্বাসের জন্ম হয়েছিল, সেই বিশ্বাস হলো জামায়াত ক্ষমতায় আসতে চলেছে। বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের ঘন ঘন বৈঠক। ওয়াশিংটন পোস্টের মতো একটি দামি ও নামী কাগজে এই রাজনৈতিক দলকে নিয়ে লম্বা প্রতিবেদন। সব কিছু ভুল প্রমাণ করে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসীন হয়েছেন। প্রধানমন্ত্রীর কুর্সিতে তারেক রহমান। ফলে ইউনুস এবং তার সভাসদদের দেশে থাকা মানে বড় ধরনের বিপদের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া। জানের এখনও দাম আছে, মানের দাম অনেক আগেই হারিয়েছেন ইউনুস এবং তার সহযোগীরা। বলা হচ্ছে খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের জাতীয় রাজনীতির টার্নিং পয়েন্ট। যে আশা নিয়ে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, অর্থাৎ জীবনের বাকি দিন একটি স্বচ্ছন্দে কাটানো, মেজাজ থাকবে তুরীয়, ভোটের ফলাফল তার সব হিসেব উল্টে দিয়েছে। তার পরিকল্পনা ছিল প্রকাশ্যে ক্ষমতায় না থেকে কিভাবে অন্তরালে থেকে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা যায়। আর সেই ছক অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওপর চাপ তৈরি করা হচ্ছিল। তাকে জেনে শুনে অপমান করা হয় যাতে তিনি রাষ্ট্রপতির পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান। আর সেটা হলে রাষ্ট্রপতি পদে আসীন হওয়াটা খুব সহজ হয়ে যেত ইউনুসের। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করেন। ফলে ইউনুস উল্টে চাপে পড়ে যান। সংস্কারের নামে ক্ষমতা নিজের হাতে রাখার পরিকল্পনা করেছিলেন বিদায়ী সরকার প্রধান। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে নাম দেওয়া হয়েছে গণভোট। সংবিধান সংস্কারের নামে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে তা রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলা হয়েছে। এর অর্থ সংসদ ভোটে যেই জয়ী হোক না কেন, দেশটা আসলে চালাবেন রাষ্ট্রপতি। আর সে কারণে রাষ্ট্রপতি হওয়ার জন্য নানা ফন্দি ফিকির খুঁজছিলেন মোহাম্মদ ইউনুস। সংস্কারের নামে নিজের জন্য রাষ্ট্রপতির পদকে শক্তিশালী করেছেন। আগে ভারতের মতোই ছিল বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা, কিন্তু সংস্কারের ষড়যন্ত্র করে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে
রাষ্ট্রপতি নিজেই নিয়োগ দিতে পারবেন। ইউনূসের ইচ্ছা ছিল তিনি রাষ্ট্রপতি পদে আসীন হয়ে সেই সব গুরুত্বপূর্ণ পদে তার পছন্দের লোককে নিয়োগ করা, তাহলে সরকারের ওপর তার কর্তৃত্ব থাকবে। সোমবার জাতির উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছেন সেখানেও তিনি সংস্কার প্রসঙ্গ উত্থাপন করেন। ইউনূস বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে প্রণয়ন ও সংস্কার হয়েছে 130টি আইন, 600টি নির্দেশ জারি করা হয়েছে, তার মধ্যে 84% বেশি কার্যকর হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ইউনূসের পরামর্শ শিক্ষা, প্রশিক্ষণ এবং সততার উপরে জোর দেওয়া উচিত। শনিবার নিজের বক্তব্য পেশের সময় প্রধান উপদেষ্টা জানান, দেশ পরিচালনার দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিলেও দেশের অন্য নাগরিকদের মতো তিনিও নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করবেন। কিন্তু রাজনীতি সবসময় এক সরল রেখায় চলে না, সেটা তিনি আন্দাজ করতে পারেননি। তাই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া তার আর সামনে দ্বিতীয় কোনো রাস্তা নেই। এদিকে ভারতের মধ্যস্থতায় তারেক জয় বৈঠক, দিল্লির সিদ্ধান্তে বাংলাদেশে আওয়ামী লীগ, কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। তারেক রহমান এখনও প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেননি। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার বিকাল 4টায় শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকায় শপথ বাক্য পাঠ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারিকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে যাচ্ছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গেই যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি তারেক রহমানের হাতে ভারত সফরে আসার জন্য প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণপত্র তুলে দেবেন। ভারত, পাকিস্তান সহ 13টি দেশের রাষ্ট্রপ্রতিনিধিরা তারেকের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশও একই পরিবারের 3 জনের রাষ্ট্রপ্রধান হওয়ার নজির গড়তে চলেছে। 1975 সালের 15 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যার 4 মাসের মাথায় রাষ্ট্রপতি হয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। তিনি পরবর্তীকালে বিএনপি প্রতিষ্ঠা করেন। 1981 সালের মে মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় নেতাদের বিবাদ মেটাতে চট্টগ্রামে গেলে বিক্ষুব্ধ সেনা সদস্যরা সেখানকার সার্কিট হাউসে ঢুকে প্রেসিডেন্টকে হত্যা করে। স্বামীর অকাল মৃত্যুতে দলের হাল ধরেন খালেদা জিয়া। তিনি 3 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সদ্য প্রয়াত খালেদা ছিলেন বিএনপির টানা 45 বছরের চেয়ারপারসন। গত 30 ডিসেম্বর তিনি প্রয়াত হওয়ার পর দলের চেয়ারম্যান হন তারেক রহমান। মঙ্গলবার বিকালে বাবা ও মায়ের পর এবার পুত্র তারেক হতে চলেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তার আগে হাসিনা পুত্র জয় একটি বিতর্ক তুলে দিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বিবিসিকে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াতের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বৃহত্তম ও পুরনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য। নির্বাচনে জামায়াতের ইসলামী জোটের ফল নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেছেন, জামায়াত যেখানে সাধারণত 10-12টার বেশি আসন জেতে না, সেখানে তারা প্রায় 80টি আসন পেয়েছে। সুতরাং এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ছিল না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সাথে কথা বলতে রাজি কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা সবার সাথে কথা বলতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও বিএনপি হল যুক্তরাজ্যের টরি ও লেবার পার্টির মতো, যেখানে এই 2 দল ছাড়া রাজনীতি কল্পনা করা যায় না। জয় আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময়ই একটি ফ্যাক্টর হিসেবে থাকবে। আমাদের 40% ভোট আছে, জাতীয় পার্টির রয়েছে আরও 5 থেকে 10%, সুতরাং তাদেরকে সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় একটা সিগন্যাল দিলেন যে বিএনপির সঙ্গে তারা কথা বলতে প্রস্তুত। বাংলাদেশে নির্বাচনের পর থেকে গুঞ্জন ছিল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরার রাস্তা খুলে দেবে শাসক দল। আরও একটি বার্তা দিয়েছে শাসক দল, সেটা থেকে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে তারা কুস্তির বদলে দোস্তি চায়। দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের প্রবীণ নেতা তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমরা মনে করি হাসিনা সত্যিই গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছে জনতা এবং আমাদের মতে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত ভারতের। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর না করার বিষয়টি বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার পথে কোনো বাধা হবে না। আমরা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। এদিকে দিকে দিকে জ্বলছে ইউনূসের কুশপুতুল খেলা। শুরু করে দিল বিএনপি। ভয়ঙ্কর বিপদের মুখে ইউনূস সরকার।
বর্তমান সরকারের মেয়াদ এখনও একদিন রয়েছে, কিন্তু তার আগেই অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টাদের বিরুদ্ধে নানা রকমের আলোচনা চলছে। সোশ্যাল মাধ্যমে লেখালেখি চলছে তাদের বিরুদ্ধে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর। এই সমস্ত অভিযোগ যখন সামনে আসছে, তখন ঢাকার রাস্তায় দেখা গেল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হচ্ছে। এই ঘটনা বলে দেয় যে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের বহু মানুষ ফুঁসে রয়েছে, যেগুলি নির্বাচনের পর শুরু হয়েছে। যখন প্রায় নিশ্চিত বিএনপি জিতছে, তখনই এই বিষয়গুলি সামনে আসছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি জামায়াত-ই-ইসলামী জিতত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না, কারণ জামায়াত জিতলে খানিকটা মনে করা হতো ইউনূসের সরকারই ক্ষমতায় রয়েছে। এমনকি ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এমনটাও প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু খেলা ঘুরে গিয়েছে। তাই এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে। আসলে কি কারণে মোহাম্মদ ইউনূস সরকার প্রশ্নচিহ্নের মুখে, সেটা নিয়েই নানা আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে এবং উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ইউনূসের পোস্টার জ্বালিয়ে দেওয়া হয়। এই প্রতিবাদ কর্মসূচিটি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2001-2 সেশনের সাবেক শিক্ষার্থী এবং ডাকসু নির্বাচনের সবচেয়ে বেশি বয়সী ভিপি পদপ্রার্থী আফতাব হাবিলদার। কর্মসূচিতে তিনি প্রধান উপদেষ্টাকে দ্বিতীয় মীর জাফর খ্যাত দেশদ্রোহী, আমেরিকার দালাল, জুলাই বিপ্লব ধ্বংসকারী হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তাকে সুদখোর বলে কটাক্ষ করেন। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং বর্তমান উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। কেউ বলছেন যে মব কালচার তিনি নিজেই একদিন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে, সেখানে তিনি নিজেই শিকার হচ্ছেন। বিএনপিপন্থী একজন বিশ্লেষক সংবিধানের 93 অনুচ্ছেদ এবং 48 অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, ইউনূস ফেঁসে গিয়েছেন। তিনি বলছেন, 93 অনুচ্ছেদে বলছেন রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারবেন, যে কোনো সংকট তৈরি হলে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারবেন। অন্যদিকে 48(3) অনুচ্ছেদে বলা হচ্ছে, প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। মাত্র 2টি জায়গাতে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কথাতে কাজ করবেন না, বা নিজের ইচ্ছে কাজ করবেন। সেটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ করবেন বা প্রধান উপদেষ্টা নিয়োগে স্বাধীনতা থাকবে। এছাড়া রাষ্ট্রপতি যা কাজ করবেন সবটাই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। বাংলাদেশের সংবিধান বলছে, রাষ্ট্রপতি যা করবেন সবটাই প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে করবেন। এখনও পর্যন্ত যা অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সবটাই প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। এখনও পর্যন্ত এমন কিছু অধ্যাদেশ জারি করেছে সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা পরে ফেঁসে যাবেন, এমনটাই তিনি বলার চেষ্টা করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে শেখ হাসিনার বিচার করেছেন, সেটাও একটি হিংসার বশবর্তী হয়ে আইন সংশোধন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 আইন অনুযায়ী এই আদালতের একমাত্র 1971 সালের মুক্তিযুদ্ধে যারা জড়িত তাদের বিচারের জন্যই আদালত তৈরি করা হয়েছিল, কিন্তু সেই আদালতে শেখ হাসিনার বিচার করা হলো। এমনকি গ্রামীণ ব্যাংক নিয়েও ইউনূস বিপদে পড়তে পারেন। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ছিল 25% এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল 75%। সেটা ইউনূস দায়িত্ব নেওয়ার পরে সরকারের মালিকানা 25% থেকে কমে 10% হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানা 90% নিয়ে গিয়েছে। এই কারণে তাকে আইনের মুখোমুখি হতে পারে। অন্যদিকে ঘন বিদেশ সফর, সেটা নিয়েও তিনি কাঠগোড়ায় উঠতে পারেন, কারণ সবগুলো সরকারি সফর ছিল না। এমনকি এখনও পর্যন্ত তার বিরুদ্ধে যা মামলা ছিল সেগুলি সরকারের প্রভাব খাটিয়ে মামলাগুলি তুলে নিয়েছেন। ফলে অভিযোগের পাহাড়। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার থেকে বিদায় নেওয়ার পর কী পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে, কী পরিণতি হয় প্রধান উপদেষ্টার, সেটাই দেখার। তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা আমি আপনাদেরকে কদিন ধরেই বলছিলাম। কারণ খুব স্বাভাবিক, জামায়াত-ই-ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারের নামে যারা প্রকৃতপক্ষে 2024 আগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছিল, তাদেরকে ক্ষমতা থেকে না সরিয়ে, তাদেরকে ক্ষমতাচ্যুত না করে যে আরামে, স্থিতিশীলতার সাথে, শান্তিতে, স্বস্তিতে সরকার পরিচালনা করা যাবে না, সেটা বিএনপি তারেক রহমান এত ভালো বোঝেন যে তারা প্রথম থেকেই এই জামায়াত-ই-ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির ওলটপালট দাবি, আবদার এবং তাদের এটা না করলে ওটা করবো না, ওটা না করলে এটা করবো না, এসবে যে কর্ণপাত করা যাবে না, সে বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। 18 মাস ধরে ইউনূস সরকারের নেতৃত্বে আলী রিয়াজ নামের এক ব্যক্তিকে আমেরিকা থেকে উড়িয়ে এনে সবচেয়ে বড় যে মশকরাটা জাতির সঙ্গে করা হয়েছে, সেটা হচ্ছে সংবিধান পুনর্লিখনের চেষ্টা, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যেমন ইচ্ছে সংবিধানটাকে পরিবর্তনের ব্যবস্থা করা, একটা জুলাই সনদ নামের অদ্ভুত জিনিস প্রসব করা, একটা ঘরে বসে তাদের নির্বাচিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক রকমের একসাথে করে। এবং মনে রাখতে হবে, আলী রিয়াজের ওই জুলাই সনদে কেউ একমত হয় নাই, এমনকি জাতীয় নাগরিক পার্টি
গতকালের আগে সেই জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর করতে পারে নাই, কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে সেই জুলাই সনদ রাজনৈতিক দলগুলোকে গিলতে বাধ্য করা হয়েছে একরকম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যে যদি জুলাই সনদ না গেলেন তাহলে কিছুতেই নির্বাচনটা হবে না। কাজেই দাঁত মুখ চেপে এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, বারবার সেটা ওই আলী রিয়াজের দরবারে ঘরের ভেতর পরিষ্কার করে সংবাদ মাধ্যমের সামনে বলে, গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নাই বারবার সে কথা বলে, কিংবা সংবিধান সংস্কারের একমাত্র দায়িত্ব এবং ক্ষমতা আছে সংসদে সে কথাও বারবার মনে করিয়ে দাঁত মুখ চেপে বিএনপি ওই জুলাই সনদে স্বাক্ষর করেছিল বটে, ওই এক আরেক মশকরার অনুষ্ঠানে গিয়ে, কিন্তু বিএনপির মূল অপেক্ষা ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একবার ক্ষমতায় এলে কিছুতেই এই মশকরাকে পাত্তা দেওয়া যাবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে সেই বার্তা দিয়ে শপথ গ্রহণের দিন এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে এখন সংসদে ঢুকতে হলে সত্যি তাদের যে দোর্দণ্ড প্রতাপ গত 18 মাসে দেখা গেছে, সেই দোর্দণ্ড প্রতাপ প্রভাব একরকম ভুলে গিয়ে নরম হয়ে মাথা নামিয়ে নির্বাচনে তারা পরাজিত হয়েছেন এবং বিরোধী দলে আছেন। কাজেই সরকারের সংবিধানে কোনো অবদান রাখতে হলে সেটা সংসদের মাধ্যমে রাখতে হবে, মবের মাধ্যমে নয়। সেটা একেবারে ভেতর থেকে উপলব্ধি করে একরকমের মাথা নিচু করে সংসদে ঢোকার ব্যবস্থা করেছেন তারেক রহমান। তারেক রহমানের জন্য এই প্রথম রাতে বিড়াল মারাটা যে কত জরুরি ছিল, একরকম তিনি যেন সেই ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন। কারণ সারা বাংলাদেশ জুড়ে যে মানুষেরা আসলে এই অত্যাচার অনাচারে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যারা কিনা কোটা সংস্কার আন্দোলনে তরুণরা সরকারের বিপক্ষে নেমেছেন সেটা প্রথমে উপলব্ধি করেছেন, তারপর সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর দমনের মুখে তার প্রতিবাদে এই ছাত্রদের পাশে গিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন তাদের একটা বিরাট অংশ যেমন জানতেন না যে এই সাধারণ ছাত্রদেরকে এবং এই জনশক্তি, এই আন্দোলনের কৌশল সবকিছু পেছন থেকে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির নিয়ন্ত্রণ করেছে। এই সাধারণ মানুষ আরো বেশি চমকে উঠেছিলেন যখন তারা আগস্টের পর থেকে দেখেন যে এদের নাকি মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলা, বাংলাদেশ নাকি নতুন করে জন্ম লাভ করেছে 2024-এর 5ই আগস্ট। ইউনূস এই ছাত্রদের দ্বারা ক্ষমতায় বসে বিদেশি সংবাদ মাধ্যমকে গিয়ে বলে এলেন যে রিসেট বাটনে বাংলাদেশ চাপ দিয়েছে, কাজে খুব স্বাভাবিক যে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হবে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা হবে, কারণ মনে রাখতে হবে 2024-এর আগস্টে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, কাজে রিসেট বাটনে চাপ পড়েছে, নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এরপর যে অত্যাচার অনাচার শেষ পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ, গণপিটুনি দিয়ে মারা মানুষকে সেগুলোকে যেমন একরকম ন্যায় এবং নীতিতে পরিণত করলো সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে তার প্রেস সচিব, সকলে বললেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ, ক্ষোভের বহিঃপ্রকাশ। তখন তার চেয়েও ক্রমাগতভাবে সে অত্যাচার বাড়লো। সে অত্যাচার শুধুমাত্র নারীর পোশাক নিয়ে মন্তব্যে, নারীর পোশাক নিয়ে বা নারীকে হয়রানি করা ব্যক্তিকে পুলিশ কোনো কারণে যদি বা তাও ধরে নিয়ে যায়, সে ব্যক্তিকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে আনাতেই শুধুমাত্র ঠেকে থাকলো না। এরপর দেখা গেল বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলের, অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রধান রীতিমতো কর্মজীবী নারীদের সঙ্গে পতিতাবৃত্তির তুলনা করা শুরু করলেন। কর্মজীবী নারীদের সম্মান রক্ষার্থে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাব দিলেন নির্বাচনী প্রস্তাব হিসেবে। এবং এর মধ্যে তো মব ওই পর্যায়ে গেল যে লাশ মাজার থেকে তুলে এনে পীরের লাশ রাজপথে পোড়ানো হচ্ছে, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মেরে গাছে আধামরা অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। ডক্টর ইউনূস, ডক্টর আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল সব ডক্টরদের স্বপ্ন যেন ভেঙে খান খান করে দিল বিএনপি। তার কারণ আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল তার সাথে গণভোট অনুষ্ঠিত হলো, এই সবের সমন্বয়ে সরকারের পক্ষ থেকে বয়ান দেওয়া হচ্ছিল। ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, বিশেষ প্রতিনিধি ডক্টর আলী রিয়াজ সাহেব বয়ান দিয়ে আসছিলেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদের দুটি শপথ নিতে হবে, একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি যে সকাল 11:15টার দিকে সংসদ সদস্য হিসেবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ নিয়ে আলো, তার আগে সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে ওই শপথ অনুষ্ঠান কক্ষে জানিয়ে দিলেন যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। একবার মোক্ষম জবাব, সুযোগ বুঝে, এবং তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন অত্যন্ত যৌক্তিকভাবে সংবিধানের আলোকেই। কোথেকে কোন ডক্টর আলী রিয়াজরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে, বহুজাতিক কোম্পানির লবিস্ট হিসেবে উড়ে এসে জুড়ে বসে তারা বড় বড় বয়ান ছাড়ছিলেন, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছিলেন, তারা যা গিলাবে মানুষ তা গিলবে না। সালাউদ্দিন আহমেদ শপথ নেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তিনি ঘোষণা দিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। সত্য কথা, গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের কথা কোথায় বলা আছে? সংবিধান এটা এখনো ধারণ করা করেনি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানে আগে ধারণ করতে হবে, স্পষ্ট উল্লেখ থাকতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেওয়াবে সেটি বিধান করতে হবে। তিনি আরো বলেন যে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আর এই ডক্টর আলী রিয়াজ বয়ান তো দিয়ে যাচ্ছেন, বড় বড় বলি কপচাচ্ছেন একের পর এক। রোববারও তিনি গণমাধ্যমকে বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। শপথ নিতে হবে এটা কেন? গণভোট হয়েছে, গণভোটের আমরা কি গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নাকি? এটা গণভোট হয়েছে। তিনি কি বলছেন? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ এটা সুস্পষ্ট বলা হয়েছিল যে এই যে জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন, একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এটা জুলাই জাতীয় সনদে বলা ছিল। জুলাই জাতীয় সনদ কি সংবিধান হয়ে গেছে নাকি? ফাজলামো শুরু করা হচ্ছে, যা বলবে মানুষ তাই গিলবে। কি ষড়যন্ত্র ছিল তাদের? এখন প্রশ্ন আসতে পারে যে জামাত কি করবে, এনসিপি কি করবে? এনসিপি এবং জামাতের দাবির পরিপ্রেক্ষিতেই তো এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। এনসিপি এবং জামাতের ব্লুপ্রিন্ট হিসেবেই তো এই নির্বাচিত এমপিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার একটা আয়োজন চলছিল এবং যে গুঞ্জনটি চলছিল যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়
এই সংবিধান সংস্কারের জন্য কথিত যে জুলাই সনদ, সেটির আলোকে 6 মাস বা 8 মাস লাগে, 180 কর্মদিবস মানে 8 মাস পড়ে যায়। সেই পর্যন্ত ডক্টর ইউনূস কন্টিনিউ করতে পারে তার ক্ষমতা, বা এই সরকার তার কাজ চালিয়ে যেতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না এমন কোনো পরিকল্পনা নেই। আর যাই থাকুক না কেন, ডক্টর ইউনূসকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করা যায় না, 1 সেকেন্ডের জন্য। এবং আমার একটা ষড়যন্ত্র মুখে পড়তেও পারতো, সেই সুযোগ এখন তাদের ছিল সরকারে। বিএনপি সেটা সুযোগ বুঝে ঠিকই কোপ মেরে দিয়েছে। ধন্যবাদ বিএনপিকে, স্যালুট। বিএনপি অনেক ধৈর্যের সঙ্গে এই পর্যন্ত এসেছে, এবং আমি নিজেই বলছিলাম, বারবার বলছিলাম বিএনপি ফাঁদে পা দিতে যাচ্ছে না। অবশ্যই ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছিল। বিএনপি মাথা ঠান্ডা করে অনেক রিস্ক নিয়ে, আমি বলবো যে ঝুঁকি তাদের ছিল না তা নয়, অনেক ঝুঁকি মাথায় নিয়ে তারা এই পর্যন্ত এসেছে। এবং সেই ঝুঁকি জায়গা থেকে, সন্দেহের জায়গা থেকে আমরা বারবার এই নির্বাচনের সন্দেহ পোষণ করছিলাম। নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন বলে সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, মেডিক্লাস কোনো ডিজাইন অ্যাপ্লাই করা হবে কিনা। শেষমেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষের সহযোগিতায় হয়েছে, কম্পারেটিভলি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখন জামাত এনসিপি কি করবে? 2/3 সংসদ সদস্য তো বিএনপি রয়েছে, অধিবেশন চালানোর জন্য যদি কোরআনের প্রয়োজন হয় তাহলে তাদের যথেষ্ট পরিমাণ রয়েছে। তারা এখন যদি শপথ না নেয়, সংসদ বয়কট করে, তাহলে কিচ্ছু হবে না। বিএনপি তারা রাগ করতে পারে, ঘোষণা করতে পারে, এই রাগ ক্ষোভ ঘোষণার জায়গা থেকে তারা শপথ নাও নিতে পারে। কথা বলছি, না নিলে কি হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নিলে সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা হবে, সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আবার বিএনপির ক্যান্ডিডেটরা দাঁড়াবে তো। এমনও করে আওয়ামী লীগের লোকজন দাঁড়াচ্ছে, আওয়ামী লীগের প্রার্থী সেখানে চলে এলো, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে। অতএব আমরা এতদিন বলে আসছিলাম যে বিএনপি কোনো চিপাই করতে যাচ্ছে কিনা, এখন চিপাই পড়ে গেছে জামাত ইসলামী, এনসিপি, ডক্টর আলী রিয়াজ, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল্লাহ। ফাজলামের একটা সীমা আছে, তারা যা করেছে এই 18 মাস ধরে। এবং এই উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই মার্কিন বিভিন্ন বহুজাতিক কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেছে। এই যে বিএনপি যে বক্তব্য আজকে দেওয়া হলো, এটি যে তারা হঠাৎ করে দিয়েছে সুযোগ বুঝে তা কিন্তু নয়। তারা গত 2 দিন ধরে বলে আসলে, এমনকি গত রোববার বিভিন্ন গণমাধ্যমে